রাজবাড়ির ঘটনা বলা হয় না, অনেকেই বলছিলেন রাজবাড়ির ঘটনা কবে আসবে, আবার কেউ কেউ বলছেন যে রাজবাড়িতে খালি ভূতের ঘটনাই ঘটে কিনা। আসলে এখানে শুধু রাজবাড়ির বিষয় আমি বলবো না, সেটা হচ্ছে যে সমস্ত মানে এলাকাগুলো একটা সময় মফস্বল ছিল, মানে জেলা শহর পরে হয়েছে, মফস্বল ছিল, অনেক ঝোপঝাড় ছিল, অনেক গাছপালা জঙ্গল ছিল। সাধারণত এই এলাকাগুলোতে ভয়ের ঘটনা আপনি অসংখ্য পাবেন। এটা শুধু রাজবাড়ি বলে কোনো কথা না, এটা বাংলাদেশের অনেক জায়গাতেই আপনি এটা পাবেন। এই জন্য দেখা যাচ্ছে রাজবাড়িতে একটা সময় ফরিদপুরের, গ্রেটার ফরিদপুরের অংশ ছিল, পরবর্তী 80-র দশকে এটা জেলা হয়েছে, এবং এই যার কারণে দেখা মফস্বল হওয়ার কারণে ওখানে অসংখ্য গল্পগুলো রয়ে গেছে। এমন একটি ঘটনা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। ঘটনাটির সময়কাল 1968 সালের দিকে, 68 বা 69 এমন একটা সময় আর কি, এক্সাক্ট সালটা বলতে পারছি, তবে এই দুই সালের মধ্যে কোন একটা হবে। ঘটনাটি আমার এক আঙ্কেল বলেছেন। ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল ওনার নাম হচ্ছে সনাতন ডাক্তার, ওনার নাম হচ্ছে সনাতন দা। তো সবাই তাকে সনাতন ডাক্তার নামে চিনতেন আর কি। আজকে রাজবাড়ী যে মাছ বাজার রয়েছে, মাছ বাজার মেইন যে বাজারটা রাজবাড়ী জেলা সদরের, তো ওই মাছ বাজারের ঠিক কাছেই একটা ছোট্ট টিনের একটা দোকান ছিল, মানে একটা ডিসপেন্সারি, হোমিওপ্যাথির একটা ডিসপেন্সারি ছিল। তো উনি এটা চালাতেন। আসলে ডাক্তার হিসাবে ওনার তেমন কোনো খ্যাতি ছিল না, রোগী টুগী খুব বেশি উনি পেতেন না, তবে ভালো মানুষ হিসাবে ওনার একটা বিশেষ খ্যাতি ছিল। সৎ, পরোপকারী, সহজ সরল মানুষ হিসাবে এবং নিরেট ভদ্রলোক বলতে যেটা বোঝায়, উনি তেমনই একজন মানুষ ছিলেন সনাতন ডাক্তার। তো কিন্তু রোগী ওরকম পেতেন না, ওরকম পরিচিত উনি ছিলেন না। টুকটাক আসতেন, ওনার বাড়ি ছিল রাজবাড়ির কুঠিপাচুরিয়া গ্রামে। তো ওনার একটা বাইসাইকেল ছিল, প্রতিদিন উনি আসতেন, এই প্রায় 10-12 কিলোমিটার পথ পাড়ি দিয়ে উনি আসতেন। আবার মাগরিবের পরপরই, কারণ তখনকার সময় কিন্তু এদিকে ইলেকট্রিসিটি অতটা ছিল না, থাকলেও খুব আর কি, ওই সময় সেই মুক্তিযুদ্ধের আগে, তো এই জন্য সন্ধ্যার পরে মানুষজন ওই সময় থাকতো না ওইদিকে, এই জন্য উনি বাড়ি চলে যেতেন সাইকেল নিয়ে। আর ওনার দোকানেও একজন কম্পাউন্ডার ছিলেন, ওর বাড়ি রাজবাড়ির প্রপারেই, তবে সে এখন কোথায় আছে আমি জানি না, আমি তার কোনো সন্ধান পাইনি। তার নাম ছিল আব্দুর রহিম, সে ওনার দোকানের কম্পাউন্ডার ছিলেন আর কি। তো যেটা করতেন, সনাতন ডাক্তারের ওই দোকানের চাবি থাকতো 2টা, তো উনি একটা চাবি নিয়ে চলে যেতেন, আর আব্দুর রহিম একটু পরে দোকান বন্ধ করে দিতেন, যেহেতু তার বাসা কাছেই, এই জন্য সে ওই দোকানটা পরে বন্ধ করে সে বাড়িতে যেত। তো একবার কি হয়েছে, শীতকালের সময় তো ঠিক মাগরিবের একটু আগ দিয়ে একজন লোক এসেছে, যে সনাতন ডাক্তারকে বলতেছেন, ডাক্তার সাহেব আমার বাড়িতে একটা রোগী আছে, চলেন, আপনাকে একটু যেতে হবে কষ্ট করে। তা এখন উনি চিন্তা করছেন আর কিছুক্ষণ পরে মাগরিবের আজান দিবে, তো এখন যাব, আর ফিরতে ফিরতে দেরি হয়ে যায়, তো উনি আসলে ওরকম আগ্রহ নাই। ওই লোকটা বলতেছেন যে না না আপনি চলেন, আমার বাসা কাছেই। যদিও ওই লোকটাকে উনি চেনেন না, তারপর চিন্তা করেন কাছে বাসা দিকে শুধু কতক্ষণ লাগবে, কই যেতে আধা ঘন্টা, আসতে আধা ঘন্টা। তো চিন্তা করেন আধা ঘন্টা দেরি, খুব বেশি দেরি না আর কি, আসতে পারবো। এখন ওনার সাথে মানে আর সাইকেল নেন নাই, উনি চিন্তা করছেন যে ওনার সাইকেলের আবার আজকে যে মানে যেটা সাধারণত কেউ বসতে পারে, ওনার ওইটা খুব নড়বড়ে ছিল। চিন্তা করেন যে এই লোকটাকে বসালে তো সাইকেলটা ভেঙে যেতে পারে, চিন্তা করেন সাইকেল দোকানেই থাক, আমি ওনাকে নিয়ে হাঁটতে থাকি, যেহেতু কাছেই বাড়ি। এখন এই যে হাঁটা শুরু করেছে, হাঁটছে হাঁটছে, তো বলতেছে কি তোমার বাড়ি কোথায়, এই যে সামনে। তো সামনে সামনে করতে করতে বলে যাই, বলে তোমার বাড়ি কোথায়, বলে সোনাকান্দর গ্রাম। সোনাকান্দর গ্রাম কিন্তু যারা রাজবাড়ি শুনছেন, এখানে যদি আপনি সাইকেল চালিয়েও যান, ওখানে যেতে না হলে 15 থেকে 20 মিনিট লাগবে, আর পায়ে হেঁটে গেলে প্রায় 45 মিনিট 50 মিনিট সময় লাগবে। তো এখন হয়তোবা সাইকেলে বা এখন অটোতে গেলে খুব কাছেই, কিন্তু ওই সময় পায়ে হেঁটে যাওয়ার পথটা একটু দূরে ছিল। এখন বলে তোমার বাড়ি সোনাকান্দর গ্রামে, তো আমাকে আগের থেকে বলো নাই কেন? বলে যদি বললে যদি না আসতেন, এই ভয়ে বলি নাই। তো যাই হোক, উনি ওই বাড়িতে যান, গিয়ে রুগী দেখেন, রুগী দেখে ফিরতে ফিরতে ওনার দেরি হয়ে যায়, আর ওনার দেরি দেখে ওই ওনার দোকানের যে কম্পাউন্ডার আব্দুর রহিম, সে দোকান বন্ধ করে চলে গেছে। এখন উনি চিন্তা করছে, উনি এসে দেখেন দোকান বন্ধ, এখন ওনার সাইকেল তো দোকানের মধ্যে, এখন বাসায় যাবেন কিভাবে? তা উনি চিন্তা করেন কি আর করা, যেহেতু
চলেই গেছে। তখনকার দিনে তো মোবাইল ফোন ছিল না, আর আব্দুর রহিমের বাড়ি আর একটা গ্রামে ছিল, যখন সেখানে গিয়ে তো চাবি আনা সম্ভব নয়, এমনিতে দেরি হয়ে গেল। চিন্তা করেন ঠিক আছে হাঁটতে হাঁটতেই চলে যাবো আজকে। তো উনি ওই চিন্তা করে হাঁটা শুরু করেন, ওখান থেকে হাঁটা শুরু করেন। তো আজকে আমি ওই রাসেল ভাই ওই যে লোকোশেডের যে গল্পটা আমি সাধারণত বলি, ওই লোকোশেড দিয়ে হাঁটা শুরু করছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে লোকোশেড কিন্তু তখন হন্টেড ছিল না। লোকোশেড হন্টেড হয়েছে হচ্ছে 1971 সালের পরে, কারণ ওই জায়গাতে তো অনেক গণহত্যা হয়েছে, এখনো কিন্তু ওখানে বধ্যভূমি আছে। তো যার কারণে ওই ঘটনাটা 1971 সালের আগে, তো তখন ওই জায়গাটা হন্টেড ছিল না। যার কারণে উনি যখন লোকোশেড পার হয়ে দিকে চলে যাচ্ছেন, কোনো ঘটনা ওনার সাথে ঘটে নাই। আর আজকে যে রেল লাইনটা লোকোশেডের এদিক দিয়ে গোয়ালন্দ ঘাট পর্যন্ত চলে গেছে, তখন কিন্তু এই রেল লাইনটা ছিল না, রেল লাইনটা অন্য দিক দিয়ে ছিল, ওটা এমনি পায়ে হাঁটা পথ ছিল ওই দিক দিয়ে। তো উনি যাচ্ছেন ওই দিক দিয়ে, একদম সোজা চলে গেলে ওনার বেশ ঘন্টাখানেক হাঁটলে ওনার বাড়ির কাছাকাছি উনি চলে যেতে পারেন, ঘন্টা 2-2.5 লাগে আর কি হেঁটে যেতে। উনি যাচ্ছেন যাচ্ছেন কিছুটা পথ পার হয়ে দাঁতশি বাজার নামে একটা জায়গা আছে, এটা রাজবাড়ির লোকজন অবশ্যই চিনে থাকবেন সেটা। তো দাঁতশি বাজারটা পার হয়ে উনি হাঁটা শুরু করেন, এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তো ওনার হাতে কিন্তু ভাইয়া একটা মানে টর্চ লাইট থাকতো সব সময়, যেহেতু উনি রাত্রে চলাফেরা করতেন, টর্চ লাইট থাকতো। তো টর্চ লাইট মানে জ্বালিয়ে উনি যাচ্ছেন। হঠাৎ ওনার মানে পথের সামনে মানে একটা মাঝারি আকৃতির একটা বিড়াল সামনে পড়ে, বিড়াল। তো বিড়ালটি ওনার পথ আগলে দাঁড়িয়ে আছে, বিড়ালটি সরে না, এবং উনি বিড়ালটিকে সাইড কেটে চলে যাওয়ার চেষ্টা করলো, বিড়ালটি আবার সামনে চলে আসে। তো উনি উনি রাসেল ভাই উনি ডাক্তার মানুষ ছিলেন, তো বিজ্ঞান মনস্ক ছিলেন, উনি এসব জিন ভূত প্রেত এগুলো আবার বিশ্বাস করতেন না, আর ওনার সাথে কখনো কোনো ঘটনা ঘটেও নেই, স্বাভাবিকভাবে ওনার বিশ্বাস করার আসলে কথাও না, এরকম একটা মেন্টালিটি ওনার ছিল যে এগুলা সব মনের ভুল আর কি। বিড়াল যেহেতু সামনে এসেছে, তো উনি বিড়ালটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, তো বিড়ালটি সরে না, উনি যেদিক দিয়ে যাওয়ার চেষ্টা করে বিড়ালটি বারবার পথ আগলে দাঁড়ানোর চেষ্টা করছে। তো একটা পর্যায়ে বিড়ালটিকে উনি মানে একটা লাঠি নিয়ে ধাওয়া করেন, তো বিড়ালটি একটু সাইডে সরে যায় ভয় পেয়ে, আবার উনি হাঁটা শুরু করেন। এরপরে বিড়ালটি কি ওনার পা জড়িয়ে ধরছে বারবার, কিছুতেই মানে যেতে দিতে যাচ্ছে না সামনের দিকে। তো উনি আরো বিরক্ত হয়ে মানে পা ঝাড়ি দিয়ে বিড়ালটিকে দূরে ফেলে দেন। এরপরে দেখেন বিড়ালটি হেঁটে কোন দিক যেন চলে গেল, আর আর তাকে ওই বিড়ালটিকে দেখেনি। উনি সামনে হাঁটা শুরু করেন, এরকম 15-20 মিনিট হাঁটার পরে হঠাৎ দেখে যে একজন মহিলা, দূর থেকে দেখছেন যে একজন মহিলা সামনে সাদা কাপড় দিয়ে কিছু একটা ঢেকে রেখেছে আর কান্নাকাটি করছে, নাকি সুরে কান্নাকাটি করছে। তো উনি কাছে যত কাছে যাচ্ছেন মানে ভয়াবহ রকমের দুর্গন্ধ ওনার নাকে আসছে, মানে এত দুর্গন্ধ যে শেষ পর্যন্ত নাকে মানে কাপড় দিয়ে সামনে গেছেন, যে বলছেন এই কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? তো উনি বলছেন যে আমার ছেলে মারা গেছে। তো বলছে ছেলে মারা গেছে, তো এটা কি আপনার ছেলে? বলে হ্যাঁ ছেলে। তো কখন মারা গেছে? বলে আজ সকালে মারা গেছে। তখন উনি বলছেন যে দেখি তো আপনার ছেলের লাশটা দেখি তো। ওই মহিলা ওই কাপড়টা সরান, তো দেখেন যে লাশটা মানে একটা পা ওই মাটিতেই আটকে গেছে, মানে কি বলবো মানে প্যারালাইজড হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপর উনি অনেক চেষ্টা করে কষ্ট করতে 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 ব্রিজের উপর ওঠেন। ব্রিজে ওঠার পরে উনি যখন নামতে যাবেন, নামার পথটা তো রাসেল ভাই একটু ঢালু, নামতে যাওয়ার সময় উনি ওই হুমড়ি খেয়ে পড়ে যান সামনে। উনি যখন পড়ে যান, ওনার হাতে কিন্তু টর্চ লাইট ছিল, তখনও হাতে টর্চ লাইটটা ধরা। তো উনি তখন সামনের থেকে যখন মাটির সাথে পড়ে গেছেন সামনে, উনি খেয়াল করছেন সামনে থেকে কি যেন একটা আসছে, দুইটা জিনিস। উনি চাঁদের আলোতে যতটুকু বুঝতে পেরেছেন বড় আকৃতির দুইটা কাকড়া। কিন্তু রাসেল ভাই উনি যখন টর্চ লাইট জ্বালিয়েছেন তখন দেখে যে কবজি থেকে নিচে যে আমাদের মানে হাতের পাঞ্জা সহ 5 আঙ্গুল, যেটা এই আঙ্গুল 5 আঙ্গুল দিয়ে কি দুইটা হাত জাস্ট হাতের কবজির নিচের অংশ সামনের দিকে এগিয়ে আসছে। উনি টর্চ লাইট জ্বালিয়ে দেখেছেন, তখন উনি ভয় পেয়েছেন, কিরে এই হাত কিভাবে আসলো? হাতের কবজির নিচের অংশ আছে কিন্তু বডিটা নাই। তখন আর একটা বিষয় যে ওই যে লাশের যে একটা বিকট গন্ধ উনি পেয়েছিলেন না, ওই গন্ধ তো ক্রমশ ওনার কাছে আসছে। উনি তখন চিন্তা করেন যে আমি একটু আগে একটা লাশ দেখে আসছি, হাতের কবজি ছিল না, দুই হাতের
2 কবজির নিচের অংশ ছিল না, লাশটা ছিল মানে পচে যাওয়া লাশ, মানে খুব দুর্গন্ধ ছিল। মনে হচ্ছে যে ওই যে 2টা হাত এগিয়ে আসছে, ওই হাতের দেখে উনি দূর থেকেই বুঝতে পেরেছেন যে এই হাতটা ঠিক ওই যে পচে যাওয়া হাতের মতো এবং খুব দুর্গন্ধ হচ্ছে। উনি ওই সময় হচ্ছে ভয় পান এবং উনি মানে সমস্ত শরীরে সমস্ত শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ান। উঠে দাঁড়িয়ে মানে উনি যখন সামনের দিকে যাবেন, তো পিছন দিকে যাওয়ার সুযোগ নেই, সামনের দিকে ওনার বাড়ি, সামনের দিকে যাচ্ছেন, ওই হাতগুলো মানে বারবার ওনার সামনে এসে ওনার পথ আগলে দাঁড়াচ্ছেন। তারপরও যখন উনি ওই হাতকে ওভারটেক করে চলে যাওয়ার চেষ্টা করেছেন, তখন ওই 2টা হাত ওনার পা চেপে ধরেছিল। এরপর উনি মানে ওনার ধর্মের যে মন্ত্র আছে, শ্লোক আছে, সেগুলো উচ্চস্বরে পাঠ করতে থাকেন আর সৃষ্টিকর্তার নাম জপতে থাকেন। এটা করতে করতে উনি মানে সমস্ত শরীরের শক্তি দিয়ে উনি দৌড়ানো শুরু করেন। ওই হাত যে কোথায় গেছে, কি হয়েছে, উনি আর বলতে পারেন না। হ্যাঁ, আর ছিল না তার সাথে। কিছুদূর সামনে গিয়ে একটা মানুষের সাথে উনি ধাক্কা খান। তো ধাক্কা খান যখন, তখন ওই লোকটা বলে ওঠে, এই আপনি চোখে দেখেন না? তখন বলে, আরে রহিম, তুই এখানে কি করিস? বলে, ও দাদা, আপনি, আপনার দেরি দেখে আমি দোকান বন্ধ করে দিছি। তো চিন্তা করলাম যে আমার তো আবার আগামীকালকে একটা জরুরি কাজ আছে, দোকানে তো আসতে পারবো না। তো চিন্তা করলাম যে আপনার কাছে তো চাবি নাই, তো আপনার বাড়িতে এসে চাবিটা দিয়ে যাই। তো এই জন্য আমি আপনার বাসার আসার চেষ্টা করতেছিলাম, মানে আসছিলাম আর কি। তো তুই সাইকেল নিয়ে আসিস নাই কেন? হেঁটে হেঁটে আসছিস কেন? ও বলে যে আমি সাইকেল ভালো চালাইতে পারি না। এই কথাটা শুনে ওনার একটু অবাক লাগে, কিন্তু আব্দুর রহিম কিন্তু খুব ভালোই সাইকেল চালাইতে পারতো। কিন্তু ও বলছে যে আমি ভালো সাইকেল চালাইতে পারি না। তো আচ্ছা ঠিক আছে, আসছি যখন, চল, এই যে একটু আগে এই ঘটনা ঘটছে। তখন আব্দুর রহিম বলছে যে যাক, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন আপনাকে, কোনো বিপদ আপদ হয় নাই, রাত্রেবেলা চলাফেরার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। এই কথা বলে মানে আব্দুর রহিমের সাথে বিভিন্ন গল্প টল্প করতে করতে ওনার বাড়ির কাছে চলে আসে। তখন সনাতন ডাক্তার উনি বলতেছেন যে রহিম, চল বাড়িতে চল, তোর দিদি রান্না বাড়া করছে, একবার খাওয়া দাওয়া কর, আজকে থেকে যা, অনেক রাত হয়ে গেছে। তো বলে, না না, আমার আগামীকালকে কাজ আছে, আমি থাকতে পারবো না, আমি বাড়িতে যাব না, আপনি যান, এই চাবিটা রাখেন, দোকানের চাবি, আমি চলে গেলাম। বলে, না তা কি হয় নাকি, বাড়িতে যাবি না কেন? কিছুতেই সে বাড়িতে ঢোকে না। তো যখন উনি চিন্তা করেন যে এত রিকোয়েস্ট করলাম, যেতে চাচ্ছে না, উনিও একটু বিরক্ত হন, মন খারাপ করেন, এত রিকোয়েস্ট করা যাচ্ছে না, তো ঠিক আছে, তাকে বিদায় দিয়ে দেন, সেও চলে যায়। তো উনি বাড়িতে যান, যাওয়ার পরে ওনার স্ত্রীকে সব ঘটনা খুলে বলেন। খুলে বলার পরে যদিও ভয় পেয়েছিলেন, তারপরে ওই যে আব্দুর রহিম পথের একটা জায়গার সঙ্গ দিয়েছিলেন আর কি, ভয়টা অনেকটা কমে গিয়েছিল আর কি। খুব যে ভয় পেয়ে একদম জ্বর চলে আসছে, বিষয়টা এরকম না। পরের দিন উনি দোকানে গেছেন, ওনার যে ডিসপেন্সারি সেখানে গেছেন। যার পর দেখে আব্দুর রহিম দোকান খুলে বসে আছে। কিরে আব্দুর রহিম, তুই না বললি যে কালকে মানে আজকে আসবি না? বলে যে আপনাকে আমি কখন বললাম আজকে আসবো না? আপনার সাথে তো আমার দেখাই হয় নাই। তখন উনি বলছে, কি বলিস দেখা হয় নাই? কালকে রাত্রে না তোর সাথে আমার ধাক্কা লাগলো, তারপর গল্প করতে করতে গেলাম, তুই আমাকে দোকানের চাবি দিলে, এই যে চাবি, এই যে আমি চাবি সাথে নিয়ে আসছি। বললে, আরে এই চাবি আপনি পেলেন কোথায়? আমি তো এই চাবি কালকে দোকানে রেখেই চলে গেছি, আপনার দেরি দেখে দোকান টোকান তালা মেরে চলে গেছি, চাবি তো দোকানের মধ্যেই ছিল, চাবি আপনি পেলেন কোথায়? চাবি তো আমি আপনাকে দেই নাই, আর আমি তো দোকান তালা মেরে আমি তো বাড়িতে চলে গেছি। তখন উনি চিন্তা করেন, তাহলে আমার ওই পথ, পুরো পথ সঙ্গ দিল কে? এইটার মানে রহস্য উনি আর উদ্ধার করতে পারেন নাই রাসেল ভাই। উনি স্বাধীনতার পূর্বেই, যখন মোটামুটি আমাদের দেশে একটু বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, উনি ওই সময়ই মানে ওনার ওনার ফ্যামিলির অন্যান্য মেম্বার যারা, তারা নদিয়া অঞ্চলে থাকতেন। উনি ওই সময় ওনার জমি জমা বিক্রি করে দিয়ে চলে গিয়েছিলেন আর কি, আর ফেরত আসেন নাই কখনো, যার কারণে উনি এখনো বেঁচে আছেন কিনা আমরা জানি না। তবে একটা বিষয় রাসেল ভাই, আমি এই ঘটনার থেকে একটা বিষয় আমি মানে শিক্ষা পেয়েছি, বা আমি বুঝতে পেরেছি, আশা করি আপনারা বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে এই যে সনাতন ডাক্তার যিনি, উনি একজন খুবই পরোপকারী ভালো মানুষ ছিলেন। রাত্রেবেলা হয়তোবা চলার পথে উনি বিপদে পড়েছেন, কিন্তু দেখেন আব্দুর রহিম সেজে কোনো একজন তাকে হেল্প করেছে, হয়তোবা আল্লাহ তাকে পাঠিয়েছেন।
তো যারা মানুষের উপকার করে, মানুষের কল্যাণ কামনা করে, তারা যদি কখনো বিপদে পড়েও, সে প্যারানর্মাল বিষয় হোক আর যেটাই হোক, সে যে ধর্মের লোকই হোক, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করবেন। যেভাবে সাহায্য করা প্রয়োজন, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করবেন। আচ্ছা, আলামিন যে স্টোরিটি শেয়ার করছে, এই ঘটনাটির সময় খুব বেশি দিন আগের না, 2018 সালের ঘটনা। এটি 4 বন্ধুকে কেন্দ্র করে। এটি ওই নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নের একটা জায়গা আছে, এটাকে পশ্চিমপাড়া বলে আর কি, পশ্চিমপাড়া। তো এই পশ্চিমপাড়ায় 4 বন্ধু আছে। একজন নাম হৃদয়, রমজান, রিয়াজ এবং তাজরুল। তো হৃদয় মাদ্রাসায় লেখাপড়া করত, রমজান এবং রিয়াজ স্কুলে পড়তো, আর তাজরুল লেখাপড়া ছেড়ে দিয়েছিল। তার ওই চাচার একটা ডেকোরেটরের দোকান ছিল, সেই ডেকোরেটর দোকানে কাজে ঢুকে যায়। গ্রামের বিভিন্ন প্রোগ্রামগুলোতে, বিয়ে শাদী আর বিভিন্ন প্রোগ্রামগুলোতে ওই যে ডেকোরেটরের কাজগুলো, অ্যারেঞ্জমেন্ট গুলো, সেগুলো তাজরুল করে থাকতো। তো লেখাপড়া সে ছেড়ে দিল। এই 4 জন বন্ধু সবসময় একসাথে চলাফেরা করত। তারপরে বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলোতে একসাথে তারা দেখতে যেত, খেলাধুলা একসাথে করতো, মানে সবসময়। আর বাসাও তো একদম পাশাপাশি ছিল, এজন্য সবসময় তারা একসাথে উঠা বসা, আর বয়সও সেম। তো যে ঘটনাটি মানে সূত্রপাত যেটা ঘটে সেটা হচ্ছে শীতকালে, 2018 সালের শীতকালে। আমরা জানি যে শীতকালগুলোতে সাধারণত আমাদের গ্রামগঞ্জে উন্মুক্ত যে কালচারাল প্রোগ্রামগুলো, ধর্মীয় প্রোগ্রাম বলেন বা অন্যান্য প্রোগ্রাম বলেন, উন্মুক্ত যেগুলা ওপেন জায়গাগুলোতে হয়, সেগুলো শীতকালে হয়ে থাকে, ঝড় বৃষ্টি যেহেতু থাকে না। তো ওই সময় ওয়াজ মাহফিল গুলা কিন্তু বেশি হয় আমাদের দেশে শীতকালে। তো এরা আবার ওয়াজ মাহফিলে মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করত। তো এমনই অনেকদিন ধরে চলে আসা একটা ওয়াজ মাহফিল, এইটার যে নামটা সেটা হচ্ছে যে আরাজি মন্ডল কাজী মাহফিল নামে সেটা পরিচিত। হয়তো ওই গ্রামের যারা আছেন মানে তারা হয়তো বা শুনে থাকবেন। আমি যেহেতু যাই নাই, আমি ঠিক বলতে পারছি না আর কি। অনেক আর এই যে স্টোরিটা আমি শেয়ার করতে যাচ্ছি, এখানে অনেকগুলো গ্রামের নাম চলে আসবে আর কি, অনেক প্লেস গুলার নাম চলে আসবে। তো যার কারণে এটা আমার মেমোরাইজ করতে একটু মানে কষ্ট হয়েছিল রাসেল ভাই। যাই হোক, তো আরাজি মন্ডল কাজীর যে মাহফিলটা, এই মাহফিলে তারা যাওয়ার জন্য মনস্থির করেন। তো নির্দিষ্ট দিন রাত 8টার দিকে তারা বাসা থেকে বের হন। তো বের হওয়ার পরে এই 4 জনই আলোচনা করে যে আচ্ছা, কামারপাড়া নামে আর একটা জায়গা আছে, ওইখানে গ্রাম আছে আর কি। তো বললো যে কামারপাড়াও তো একটা মাহফিল আছে, তাহলে কোনটাই যাব। তখন ওরা চিন্তা করে যে কামারপাড়া মাহফিলের সাথে সেখানে ওই যে ইসলামিক সঙ্গীত অনুষ্ঠানও ছিল। তো ওরা যেহেতু একটু কালচারাল মাইন্ডেড ছিল, ওরা চিন্তা করলো ঠিক আছে, তাহলে মাহফিলও শুনলাম, তো ইসলামিক গানও শুনলাম, ওখানে একজন নাম করা ইসলামিক সঙ্গীত শিল্পীও আসবেন, তাকেও দেখলাম, 2 কাজই হলো আর কি একসাথে। তো ওরা চিন্তা করে তাহলে ওই আরাজি কাজী মন্ডলের মাহফিলটা বাদ আমরা কামারপাড়া মাহফিলে যাব। আর কামারপাড়া মাহফিলের ওইখানে কামারপাড়া যাওয়ার জন্য মানে যে গ্রামের মধ্য যে পথ, সেটা প্রায় 1.5 ঘন্টা লাগে হেঁটে যেতে রাসেল ভাই, 1.5 ঘন্টার মতো সময় লাগে। ওরা রওনা দেয়। হঠাৎ করে তাজরুল ওই হৃদয়, রমজান এবং রিয়াজকে বলে যে আচ্ছা, আমরা এত পথ হাঁটবো কেন? আমার একটা শর্টকাট রাস্তা জানা আছে, সেটা হলো এই ইসামতি বিলের মধ্য দিয়ে যদি আমরা যাই, 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা কামারপাড়ার কাছে চলে যেতে পারবো। তো আমরা এই দিক দিয়ে চলে যাই। এখন অন্যরা বলে আসলেই তো তাই, আমরা 1.5 ঘন্টা হাঁটবো কেন, আমরা একটু তাড়াতাড়ি চলে যাই সেখানে। তো যেই চিন্তা সেই কাজ। তাজরুলের নির্দেশনায় ওরা ইছামতি বিলের মধ্য দিয়ে হাঁটা শুরু করেন। আর শীতকালে তো আসলে বিলগুলোতে পানি থাকে না, তখন বিলগুলোতে কিন্তু রাসেল ভাই ধান চাষ হয়। তো সেখানে পুরো বিলে ধান চাষ হয়েছে। আর ক্ষেতের মাঝখান দিয়ে আমরা যেটাকে আইল বলি, এই আইলের উপর দিয়ে হেঁটে যাওয়া যায় আর কি। তো ওরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে। অনেক পথ বলতে মোটামুটি 15 মিনিট হাঁটার পরে, মানে ওদের পথ খুব আর বেশি দূরে নয় আর কি। হাঁটার পরে ওই বিশেষ করে এই 4 বন্ধুর মধ্যে রমজান এবং তাজরুল, এদের এই 2 জনের আবার মাঝে মাঝে একটু সিগারেট খাওয়ার অভ্যাস ছিল। আর হৃদয় এবং রিয়াজ, এদের আবার সিগারেট খাওয়ার অভ্যাস ছিল না। তো রমজান এবং তাজরুল ওরা বলছে যে একটা সিগারেট খেতে ইচ্ছা করছে। তখন অন্যরা বলছে যে এই বিলের মধ্যে সিগারেট মানে ধরাবা কই।
মেস তো নাই সাথে। তখন ওই যে রাসেল ভাই ওই বিলের মধ্যে কিন্তু ওই যে মানে সেচ কাজ করার জন্য ওই যে জায়গাতে মেশিনটা বসানো হয়, আমরা গ্রামে বলি সেচ মেশিন, স্যালো মেশিনও বলে আর কি। তো ওই সেচ মেশিন যেখানে বসানো হয়, ওই সেচ মেশিনের জন্য কিন্তু একটা ছোট্ট ঘর করা হয়, একটা অস্থায়ী ঘর, এবং ওই ঘরের মধ্যে একটা মাচা পেতে যে এই মেশিনের দায়িত্বে থাকে সে থাকে আর কি। তো বিলের মধ্যে এই সেচ মেশিনগুলো তখন ওই এখন কোনোটায় ইলেকট্রিসিটি মানে সংযোগ আছে, আর যেহেতু বড় বিল ওখানে ইলেকট্রিসিটির খাম্বা ছিল না, ওটা কি ওই যে তেলে চলতো আর কি। এই জন্য ওখানে কিন্তু ওই ঘরগুলোতে কোনো বৈদ্যুতিক বাল্ব থাকতো না, এমনি হয়তো বা হারিকেন বা ল্যাম্প জ্বালাতো আর কি। তো ওরা দেখে যে ওই একটা অস্থায়ী ঘর, যেটা ওইরকম সেচের জন্য যে অস্থায়ী ঘর আছে, দূরে একটা ঘর দেখা যাচ্ছে, কিন্তু ওই ঘরের মধ্যে আলো। তো তাজরুল বলছে যে ওই যে একটা ঘর আছে, তো চলো আমরা ওইখানে যাই, নিশ্চয়ই ওখানে লোক আছে, যেহেতু আলো জ্বলছে লোক আছে। আর আলো মানে হচ্ছে সেখানে তো অবশ্যই কোনো কুপি বা হারিকেন বা কিছু একটা জ্বালানো থাকে। উনি তো এত দ্রুত চলতে পারেন না, উনি তো স্ক্র্যাচে করে চলেন, আর এই আইলের উপর দিয়ে আমরা দুই পা দিয়ে হাঁটতে কষ্ট হয়, তো উনি স্ক্র্যাচে ভর করে এত তাড়াতাড়ি কোথায় চলে গেলেন। তো ওরা বুঝতে পারে যে ওরা একটা বিপদে পড়ে গেছে, বড় ধরনের একটা বিপদ। তখন ওরা চিন্তা করে যে আমাদেরকে দ্রুত ওই কামারপাড়া চলে যেতে হবে যেখানে মাহফিল। ওরা বলে আমরা তো খুব কাছাকাছি আছি। ওরা হাঁটা শুরু করে। তো হাঁটতে হাঁটতে রাসেল ভাই ওরা একটা অদ্ভুত জায়গা নিজেদেরকে আবিষ্কার করে। দেখে যে ওরা হাঁটতে হাঁটতে একটা উঁচু ঢিবির মতো একটা বিশাল জায়গায় চলে আসছে, এবং সেখানে মানে খুব ঘন কাশবন। ওরা বলে কি ব্যাপার, আমরা এখানে চলে আসলাম কেন কাশবন, এবং কাশবনের মধ্যে ওরা 4 জন হারিয়ে যায়। কিন্তু হারালেও যেহেতু ওরা ওইখানেই ছিল, ওরা চিৎকার চেঁচামেচি করে নাম ধরে ডাকতে ডাকতে ওরা নিজেদেরকে আবার একত্র করে। কাশবনে রাসেল ভাই ওরা যখন আসে, তখন ওরা নিজেদেরকে আবিষ্কার করে এটা আসলে শুধু একটা উঁচু ঢিবি বা কাশবনের একটা ঢিবি না, এটা হচ্ছে একটা শ্মশান। সেটা হচ্ছে যখন মানে বর্ষাকাল থাকে, তখন ওই অত্র এলাকার যারা সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের মধ্যে কেউ মারা গেলে, তখন তো আর ওই লাশ পোড়ানোর জন্য মানে যে অ্যারেঞ্জমেন্ট গুলো নিচু জায়গায় বর্ষাকালে এটা তো সম্ভব নয়। তখন তারা কি করতো, ওই উঁচু জায়গায় নিয়ে আসতো। ওই বিলের মধ্যে ওই জায়গাটা উঁচু ছিল, তো ওখানে লাশ নিয়ে এসে ওখানে মানে লাশ পোড়াতো আর কি। তো ওইখানে ওরা দেখে যে এরকম বিভিন্ন ওই কাঠ কয়লা পড়ে আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়। ওরা বুঝতে পারে যে এটা তো শ্মশান, এবং আগে থেকেই তো ওরা শুনেছিল, রাত্রেবেলা বুঝতে পারে নাই সেটা, ওরা ওখানে চলে এসেছে। দ্রুত ওরা 4 জন সেখান থেকে নেমে আবার অন্যদিকে হাঁটা শুরু করে। 15 থেকে 20 মিনিটের মাথায় ওরা আবার নিজেদেরকে আবিষ্কার করে আবার ঠিক ওইখানেই চলে আসছে। ওরা বলে যে কি ব্যাপার, আমরা আবার এখানে কিভাবে চলে আসলাম। ওরা আবার সেখান থেকে নেমে যায়, নেমে আবার হাঁটা শুরু করে। আবারও রাসেল ভাই পরপর 3 বার একই ঘটনা ঘটে। ওরা বারবার ওই শ্মশানের ওই ঢিবির ওইখানে চলে আসছিল। হৃদয় যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করত, ও তখন উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতে থাকে। ও বুঝতে পারে যে আমরা আজকে আমাদের হয়তো বা বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে। উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে করতে ওইখান থেকে নেমে আসে 4 জনই, মানে হৃদয় কোরআন তেলাওয়াত করে, অন্য 4 জন 3 জন সাথে থেকে নেমে আসে। তখন রাসেল ভাই আর ওরা ব্যাক করে ওই জায়গায় ওই গোলকধাঁধায় পড়ে আর ফেরত আসেনি। ওরা ওই মেইন রাস্তায় উঠে যায়, যেখান থেকে ওরা ওই কামারপাড়া মাহফিলে যায়। সেখানে গিয়ে দেখে এক অদ্ভুত ঘটনা। সেটা হলো গিয়ে দেখে যে মাহফিল শেষ, ওই প্যান্ডেলের দায়িত্বে যারা ছিল তারা ওই সব বাঁশ খুঁটি কাপড় এগুলো গুছাচ্ছে। ওরা বলে কি ব্যাপার, মাহফিল কি হইলো? বলে মাহফিল তো শেষ। বলে মাহফিল শেষ মানে রাত 8টায় রওনা দিলাম, বড় জোর 1.5 ঘন্টা লাগছে আমাদের আসতে এই বিলের মধ্যে এত ঝামেলার পরও, তো মাহফিল শেষ হয় কিভাবে? এখন তো 9:30 বাজার কথা। বলে তোমাদের কি মাথা খারাপ হয়েছে? এখন বাজে রাত 2:30। ওরা চিন্তা করে যে সর্বনাশ, আমরা এত সময় কি করলাম, কিভাবে চলে গেল। ওরা কিছুতেই বুঝতে পারছে না যে আমরা এত সময় কিভাবে পার করে দিলাম। তো যাই হোক, ওরা যেহেতু ওদের শরীরে কাদা টাদা লেগেছিল আর এত ছোটাছুটির কারণে ওদের প্রচন্ড ক্ষুধা লেগেছিল, কিন্তু মাহফিল যেহেতু শেষ হয়ে গেছে, মাহফিল উপলক্ষে কিন্তু ছোট ছোট খাবারের দোকানগুলো বসে। তো আসলে কোনো দোকানও ছিল না, কিন্তু তখন 2টা দোকান ছিল, একটা ঝালমুড়ির দোকান আর একটা পাপড় ভাজা। যে পাপড় ভাজা এখন তো আসলে পাওয়া যায় না এভাবে। তো তো ওরা কি করবে, মানে খুব ক্ষুধা লাগছে, ওরা প্রচুর পরিমাণে ঝালমুড়ি এবং পাপড় ভাজা খায়। আর আমরা তো জানি রাসেল ভাই ওই ভাজা পোড়া খেলে নাকি দুষ্টু জিনেরা পিছু লাগে, এটাও কিন্তু একটা বিষয়। যাই হোক, ওরা মানে খাওয়ার পরে
মানে একটু মনে করে দিই যে অনেকে বলে যে ভাজা পিঠা, জি 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 জি, ভাজা মাছ, জি জি। তো ওরা চিন্তা করে যে যাই হোক মাহফিল তো শেষ, কি আর করা, আমরা তো এখানে অ্যাটেন্ড করতে পারলাম না, এখন তো বাড়ি ফিরে যেতে হবে। তো বাড়ি ফেরার জন্য নিশ্চয়ই আর ওই ইসামতি বিলের মধ্যে দিয়ে যাবে না, পথ ঘোরা হলেও অবশ্যই তারা গ্রামের ওই 1.5 ঘন্টার রাস্তা দিয়েই যাবে। তো ওরা রাস্তা দিয়ে যাওয়া শুরু করে। এইখানে রাসেল ভাই একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই পথ দিয়ে যাওয়ার সময় কিন্তু ভয়ানক কয়েকটা জায়গা পাড়ি দিতে হয়, ওয়ান্টেড জায়গা। যেমন ওখান থেকে কামারপাড়া দিয়ে আসতে গেলে কল্যাণপুর নামক একটা জায়গা পাড়ি দিতে হয়। ওখানে মোটামুটি ওটা সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকা আর কি। ওখানে শ্মশানও আছে, এই শ্মশানের পাশ দিয়ে যেতে হয়। তো ওরা শ্মশানের পাশ দিয়ে যায়, কোনো প্রবলেম হয়নি। এরপর একটা হন্টেড পরিত্যক্ত জমিদার বাড়ির পাশ দিয়ে যেতে হয়, সেখান দিয়ে যায়, সেখানেও কোনো প্রবলেম হয়নি। অনেক পুরাতন একটা বট গাছ রয়েছে, সেই বট গাছের পাশ দিয়ে যায়, সেখানেও কোনো প্রবলেম হয়নি। এরপরে সে একদম ওদের বাড়ির কাছে তালুকপাড়া নামে একটা জায়গা আছে, তালুকপাড়া। ওইখানে চলে আসে, মানে একদম বাসার কাছে চলে আসছে। এরপরে পশ্চিম পাড়া আর কি, তালুকপাড়ার একদম শেষ মাথায় চলে আসে, এরপরে পশ্চিম পাড়া যেখানে ওদের গ্রাম। তো ওইখানে একটা ছোট একটা বাঁশঝাড় রয়েছে। তো ওই বাঁশঝাড়ের যখন কাছে চলে আসে, তখন তাজরুল চিন্তা করে বাড়ির কাছেই তো চলে আসছি, আর তো আমাদের কোনো ভয় নেই। তখন ও তো জানে যে বাঁশঝাড়ে কখনো ওই যে দুষ্টু জিনপরি থাকে। তো তখন বলতেছে, মানে ও একটু সাহস করে দুষ্টামি করে বলছে আর কি, যে কে মানে তোরা কে আসিস আশেপাশে, যদি আমার কথা শুনে থাকিস আয় আমার সামনে আয়, তো যদি তোদের সাহস থাকে, আমি তোদেরকে ভয় পাই না, তোদের মতো কত মানে দুষ্টু জিনদের সাথে যুদ্ধ করে আমি জিতে গেছি, তোরা তো কিছুই না, যদি সাহস থাকে আমার সামনে আসিস বা ক্ষতি করার চেষ্টা কর, আমি আমার শরীর গা বন্ধ করে রাখছি, আমার কোনো ক্ষতি করতে পারবি না। যখনই রাসেল এই বিষয়টা বলেছে, ওরা চারজনই দেখে ওই বাঁশঝাড়ের মধ্যে কাল বৈশাখী ঝড় হলে যেভাবে মানে মানে বাঁশের যে অবস্থা হয় ঠিক ওরকম হচ্ছে। কিন্তু আরো একটা বিষয় দেখে, আশেপাশের কোনো গাছের পাতা কিন্তু নড়ে না, তার মানে ঠিক ওই জায়গাটাতেই কোনো প্রবলেম হয়ে যায়। তখন ওরা বুঝতে পারে যে আবার একটা বিপদ আমাদের সামনে আসছে। তখন ওরা কি করে, ঝেড়ে দেয় দৌড়, চারজনেই বাড়িতে কাছেই ছিল, যে যার বাড়িতে চলে যায়। যে যার বাড়িতে যাওয়ার পরে ওরা কিন্তু ওদের গার্জিয়ানকে কাউকে এই বিষয়টা কিছু বলে না, বলে রাগারাগি করবে, এই জন্য কিছু বলে না। যাই হোক, মনে হতে পারে ঘটনা এখানেই শেষ, আসলে কিন্তু রাসেল ভাই ঘটনার শুরুটাই এখন থেকে, মানে এই ঘটনার পর থেকে। তো এর ঠিক পরের দিন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, পরের দিন রাতের বেলা এই যে তাজরুল যে ছেলেটা, যে ওই যে বলেছিল যে ভয়টাই পাই না কিছু এই সেই, তো তাজরুল ছেলেটা ওর আরো যে দুই বন্ধু আছে, যে হৃদয়, রমজান, রিয়াজ, আরো যে 3 বন্ধু আছে, এদের মধ্যে মানে 3 জনকে দাওয়াত দেয়, পিকনিকের দাওয়াত, যে একটা রাত্রে আমরা একটা রান্না বাড়া করবো, পিকনিক করবো আর কি। তো কোথায় রান্না হবে, ওই লাহুরিয়া বালিকা বিদ্যালয় নামে একটা স্কুল আছে, এখানে নাম হলো লাহুরিয়া বালিকা বিদ্যালয়, ওইখানে পিকনিক হবে। তো পিকনিক আয়োজন হয়। কোনো কারণে এই 3 বন্ধুর মধ্যে রমজান নামে যে ছেলেটা, এই পিকনিকে যায় নাই, গিয়েছিল হৃদয় এবং রিয়াজ। তো পিকনিকের পরে মানে লিসেনারদেরকে একটু বলে রাখি, যে একটু মনে রাখবেন, রমজান কিন্তু যায় নাই, গিয়েছে হৃদয় এবং রিয়াজ, তাজরুল নিয়ে গেছে ওদেরকে। খাওয়া দাওয়ার পরে তাজরুল বলছে হৃদয় এবং রিয়াজকে, এই চল ওই টাঙ্গাপাড়া ইউনিয়নের পলাশ বাজারে আজকে একটা কনসার্ট আছে, ওই কনসার্টটা দেখতে যাব। এখন হৃদয় এবং রিয়াজ বলছে, না রে, রমজান নাই, রমজানকে ছাড়া কিভাবে যাই, ও তো আসলো না, ও ছাড়া যাব না। তাজরুল বলছে, ও নাই তাতে কি, আমরা তো আছি, সবসময় ও থাকতে হবে এমন তো কোনো কথা নেই, চল। কিন্তু ওরা 2 নাসর বান্দা রমজানকে ছাড়া যাবে না। তাজরুল অনেক চেষ্টা করে, কিন্তু ওদেরকে নিতে পারে না। যাই হোক, যে যার বাড়িতে চলে যায়। পরের দিন ভাইয়া আর একটা ঘটনা ঘটে, সেটা হলো ওই হৃদয় যে ছেলেটা মাদ্রাসায় লেখাপড়া করে, সে ওই একটা জায়গায় প্রাইভেট পড়তে যায়, সেটা হলো ওই লাহুরিয়া পশ্চিমপাড়া প্রাইমারি স্কুল নামে একটা স্কুল আছে ওইখানে। ওই বিকাল 4টার সময় ওর একটা প্রাইভেট আছে, ও ওখানে পড়তে যায়। বাড়ি থেকে 2:30-3টার দিকে বের হয়, যেতে যতটুকু সময় লাগে আর কি, একটু আগেই যেত সব সময়। তো বাড়ি থেকে যাওয়ার সময় মানে একটা শর্টকাট রাস্তা রয়েছে, শর্টকাট একটা রাস্তা ধরে, ওই রাস্তার মধ্যে রাসেল ভাই একটা বাগান পড়ে,
স্থানীয়ভাবে আবুল খায়েরের বাগান নামে সেটা পরিচিত। ও যখন ওই বাগানের মধ্য দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখে কি তাজরুল সাথে, ওদের বন্ধু সার্কেলের কেউ না কিন্তু পরিচিত এরকম 3-4 জন, তাদেরকে ওইভাবে দেখে নাই, মানে এমনি মুখ চেনা চিনি, ওদের সাথে বসে তাস খেলছে। এই 4 বন্ধুর আবার একটা বদ অভ্যাস ছিল, ওরা আবার কার্ড খেলতো, মানে তাস খেলতো। দেখে তাজরুল বসে বসে তাস খেলছে। এখন তাজরুল বলছে, এই হৃদয় কই যাস? বলে যে আমি তো প্রাইভেট পড়তে যাচ্ছি। আই বয় আমাদের সাথে একটু তাস খেল। বলে না না আমার প্রাইভেট আছে। আরে বয় একটু পরে গেলে কোনো সমস্যা নেই, এত তাড়াতাড়ি গিয়ে কি করবি, সব দিন তো তাড়াতাড়ি যাস। তাজরুল মানে হৃদয় চিন্তা করে আসলেই তো তাই, একটু বসি। বসে। রাসেল ভাই ওরা আবার মাঝে মাঝে কি করতো, টাকা দিয়ে তাস খেলতো। মাঝে মাঝে কেউ জিততো কেউ হারতো। ওরা যখন তাস খেলতে বসছে, বারবার এই হৃদয় জিতে যাচ্ছিল, 5 টাকা 15 টাকা 10 টাকা এরকম জিতে যাচ্ছিল। এখন তাজরুল বারবার বলছে, বাহ আরো খেল আরো খেল, তুই তো জিতে যাচ্ছিস। এইভাবে কিছু সময় চলার পরে, এবং হৃদয়ও মগ্ন হয়ে গেছে তাস খেলায়। হঠাৎ 4টার সময় আসরের আজান দিয়ে দেয়। আসরের আজান যখন, তখন তাজরুল হঠাৎ করে সেন্স ফেরে, আরে আমার তো 4টার সময় প্রাইভেট আছে। শীতকালে কিন্তু রাসেল ভাই 3:45 4:30 বা 4টার দিকে আসরের আজান দেয়, শীতকালের ঘটনা ছিল। তো তো আমার তো ইয়ে আছে, মানে প্রাইভেট আছে, প্রাইভেট পড়তে যেতে হবে। তখন তাজরুল বলে, আরে একদিন প্রাইভেটে না গেলে কি হয়, প্রাইভেট থাক না। বলে না না ওই স্যার আমার আব্বারে বলে দিবে, আমার আব্বা রাগারাগি করবে। বলে আরে আজকে থাক, আজকে এখানে থাক, আজকে যাওয়ার দরকার নেই। বলে যে না আমার যেতেই হবে। ও জোর করে উঠে চলে যায়। যাই হোক, প্রাইভেট পড়ে মানে চলে আসে। চলে আসার পরে সাধারণত মাগরিবের নামাজের পরে ওদের বাড়ির কাছে একটা দোকান আছে, এখন আছে না, হলো আলমগীরের দোকান। সন্ধ্যার পরে ওই দোকানে, বিষয়টা কি রাসেল ভাই আপনি মনে হয় দেখেছেন বা লিসেনার অনেকে দেখেছে, গ্রামগঞ্জে কিছু দোকান থাকে, দোকান টেলিভিশন থাকে। তো ওখানে বসে সবাই একটু টেলিভিশন দেখে চাটা খায়, মোটামুটি ভালোই জমে থাকে আর কি। আর ওই দোকানে একটা ক্যারাম বোর্ড ছিল, ওই ইয়াং ছেলেপেলে সে ক্যারাম বোর্ড খেলতো, মোটামুটি ভালোই জমজমাট ছিল আলমগীরের দোকান। ওরাও কি করতো, মাগরিবের নামাজের পরে ওখানে আসতো, গল্প গুজব করে এসার আগ দিয়ে সবাই বাসায় চলে যেত। ওই মানে ওই সময় হৃদয় যে প্রাইভেট পরে আসছে, মাগরিবের পরে আসছে, আসার পরে এসে দেখে যে তাজরুল তখনও আসে নাই। তাজরুল তখনও আসে নাই। তো রিয়াজ আছে, রমজানও আছে। হৃদয় এসে বলছে যে ওই দিন আবার রাসেল ভাই বাংলাদেশের একটা খেলা ছিল, কোন একটা দেশের সাথে আর কি, ক্রিকেট খেলা। তো বলছে যে আজকে যদি বাংলাদেশ জেতে তোদেরকে আমি 25 টাকার কটকটি খাওয়াবো। কটকটি কিন্তু ওই যে এক ধরনের গ্রামীণ খাবার আর কি, নিশ্চয়ই লিসেনাররা বুঝতে পারছেন, কটকটি খাওয়াবো। তখন রমজান আর রিয়াজ বলছে যে কটকটি খাওয়াবি, তোর কাছে 25 টাকা কিভাবে আসলো? স্টুডেন্ট মানুষ, 25 টাকা মানে অনেক টাকা। বলে হ্যাঁ আমি ওই আজকে ইসের আবুল খায়ের বাগান দিয়ে যাওয়ার সময় দেখি তাজরুল বসে তাস খেলতেছে, আমি তো ওর সাথে বসে তাস খেলি, আমি 50 টাকা জিতছি। বলে তাজরুলের সাথে তাস খেললি মানে? তাজরুল তো আজকে সারা বিকেল আমাদের সাথে ফুটবল খেললো, আমরা তো একসাথে, ও গোলকিপার ছিল, আমরা তো সারা বিকেল একসাথে খেললাম, এই যে একটু আগে বাসায় গেছে গোসল করে আসবে এখনই। বলে আরে না আমি নিজে খেললাম, এই যে দেখ পকেট থেকে, এই যে দেখ 50 টাকা, আমি তাজরুলের সাথে জিতলাম। বলে না এটা হতেই পারে না, আশেপাশে সবাই সাক্ষ্য দিচ্ছে, হ্যাঁ আজকে দুপুরের পর থেকেই তো আমরা খেলা নিয়েছিলাম, সন্ধ্যার আগ দিয়ে তাজরুল বাড়িতে গেছে। হৃদয় তো অবাক, তাহলে আমি খেললাম কার সাথে? কিছু সময় পরে তাজরুল চলে আসে, তাজরুলের সাথে হৃদয়ের বিশাল বাকবিতণ্ডা। তাজরুল বলে আমি তো খেললাম, কেবল গোসল করে আসলাম। হৃদয় বলে যে না আমি তোমার সাথে তাস খেলছি। তো যাই হোক, এর মধ্যে কি হয় রাসেল ভাই, মানে ওই জায়গাতে কিন্তু ইয়ে ছিল না, রিয়াজ, সরি আমি একটা জিনিস ভুল বলছি। তো যাই হোক, মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটি ঘটে কুষ্টিয়া জেলার জগৎ স্টেশনে। ওই সময়ে কুষ্টিয়া তো ছিল না, ওই সময় এই অঞ্চলটা নদিয়া অঞ্চলের মধ্যে ছিল আর কি। তো আমাদের এই বাংলাদেশে, এই বাংলা ভূখণ্ডে প্রথম যেই রেল স্টেশন হয়েছিল এটি হচ্ছে জগৎ স্টেশন। আপনারা যদি জগৎ স্টেশনে যান দেখবেন বহু পুরাতন স্থাপনা, এটা কিন্তু সেই ব্রিটিশ পিরিয়ডের। তো কলকাতা থেকে দর্শনা হয়ে জগতী পর্যন্ত ট্রেন আসতো, অনেক মালামাল আসতো, খুবই ব্যস্ততম একটি স্টেশন ছিল। এখন তো জগৎ স্টেশনে গেলে আপনারা বুঝতেই পারবেন না একটা সময় এরকম ব্যস্ততম একটা জায়গা ছিল এখানে। এখন গেলেই মনে হবে একটা ভুতুরে স্টেশন। যাই হোক,
ওই স্টেশনে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিল, তার নাম হচ্ছে ফিরোজ মিয়া। তো ফিরোজ মিয়া মূলত খালাসির কাজ করত। খালাসি, ওয়েম্যান তো বুঝতে পারছেন যে ওই রেল লাইনের উপরে পাথর টাথর যেগুলো আছে আর কি, এই পাথরগুলো যেন ঠিকঠাক থাকে প্রতিনিয়ত সেগুলো পরিচর্যা করা, যেখানে পাথর গ্যাপ পড়ে যায় সেই জায়গাটা আবার ফিল আপ করা, নাটগুলো ঠিকঠাক আছে কিনা, ঢিল হয়ে গেছে কিনা, ঢিল হয়ে গেলে সেগুলো টাইট দেয়, এগুলো মূলত ওয়েম্যানদের কাজ আর কি। তো উনি খালাসির কাজও করতো, ওয়েম্যানের কাজও করতো। ওই সময় তো লোকবল তো ছিল না আসলে। তো একদিন মোটামুটি সময় হবে আনুমানিক সকাল 11টা কি 11:30 এরকম আর কি, এক্সাক্ট সময় বলা মুশকিল, তবে এরকম জোহরের আগে এরকম একটা তথ্য শোনা গিয়েছিল আর কি, যে জোহরের আগ দিয়ে হবে। তো ধরে নিয়েছি হয়তো বা 11টা, 11:30 বা 12টা এরকম সময় হতে পারে। তো ওই সময় একটা ট্রেন আসছিল দর্শনা হয়ে। তো ওই সময়ে বেশ কিছু মানুষ দেখতে পাচ্ছে যে একজন মহিলা রেল লাইনের উপর উঠে গেছে। সে ঘোমটা পরা ছিল, কোলে একটা বাচ্চা ছিল। তো দূর থেকে মানুষজন বলছে, এই সরো সরো সরো, গাড়ি আসছে। কিন্তু ওই মহিলা ঘোমটা দেওয়া ছিল, আসলে উনি দেখতে পেয়েছিলেন কি পাননি এটা আসলে বলা খুব মুশকিল। আর উনি কি ইচ্ছা করেই আবার রেল লাইনের উপর চলে এসেছিলেন কিনা এটাও বলা যায় না, মানে এই বিষয়ে কোনো তথ্যই পাওয়া যায় না আসলে। তো উনি রেল লাইনের উপর চলে আসে, মানুষজন দূর থেকে দেখছিল, কেউ কেউ দৌড়ানো শুরু করেছে ওনাকে রেল লাইনের উপর থেকে মানে সরিয়ে নেওয়ার জন্য। কিন্তু মানে রেলগাড়িটা এত কাছে চলে এসেছিল এবং এত কাছে থাকা অবস্থায় উনি হঠাৎ করে রেল লাইনের উপর উঠে গিয়েছিল, মানুষ আসলে ওই পর্যন্ত যাওয়ার সুযোগই পায়নি। তার আগেই রেলগাড়ি তার উপর দিয়ে চলে যায়। রেলগাড়ি ওখান থেকে চলে যাওয়ার পর লোকজন সেখানে দৌড়ে যায়, গিয়ে দেখে তার বডি দুটুকরো হয়ে গেছে এবং ইঞ্জিনের ধাক্কায় শরীরের দুটো অংশ দুদিকে চলে গেছে। তো মানুষ শরীরের ওই অংশগুলো একত্র করতে গিয়ে একটি অদ্ভুত বিষয় দেখতে পায় ওই মহিলাটি কোলে একটি বাচ্চাকে মৃত্যুর আগে যেভাবে জড়িয়ে রেখেছিল ঠিক ওভাবেই কোলে বাচ্চাটাকে জড়িয়ে রেখেছে। এবং আরো অদ্ভুত ব্যাপার হলো, ওই বাচ্চার শরীরে একটি আঁচড়ও লাগেনি, একদম অক্ষত অবস্থায় ছিল। এটি আল্লাহর একটা বিশেষ কুদরত যে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল রেলের উপরে এবং রেলগাড়ির ধাক্কা লাগলো, কিন্তু ওই বাচ্চার কোনো ক্ষতি হয়নি। ওই বাচ্চাটি ছিল একটি কন্যা সন্তান। যেহেতু রেলে কেটে গেছে, তখন ডেড বডিটা এক জায়গায় করা হয়, করার পর সেটাকে ভালোভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করা হয় সেটা নিয়ে, যে এনার কোনো আত্মীয় স্বজন আছে কিনা। লোকজন চেষ্টা করে, কিন্তু আসলে ওই সময় তো কোনো মোবাইল ফোন, তারপরে এই ধরনের তথ্য প্রযুক্তি এগুলো ছিল না। আসলে ইনি কি সুইসাইড করেছেন নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে এটাও আসলে কেউ বলতে পারে না, আর কেউ তাকে চিনছিলও না। আর ওই সময় যেটা হতো সেটা হলো, বাড়ির মহিলারা বাহিরে খুব একটা বেশি বের হতেন না। পুরুষ মানুষ হলে অনেকটা চেনা যায়, অনেকের সাথেই চেনা পরিচিত থাকে। আর ওই সময় মানুষ, স্পেশালি নারীরা, প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের না হওয়ার কারণে মানুষজন, মানে ওখানে তো পুরুষ মানুষই বেশি ছিল, আসলে তারা ওই মহিলাকে চেনেনি। আর উনি যে কোথা থেকে এসেছিলেন সেটাও জানা যায়নি। ওদিকে কি হয়, ওই যে ফিরোজ মিয়ার কথা বলছি, ওই ফিরোজ মিয়া উনি ছিলেন নিঃসন্তান। বহুদিন যাবৎ বিয়ে করেছেন, কিন্তু তাদের কোনো সন্তানাদি হয় না। এমত অবস্থায় ওই সন্তানকে তিনি তার কাছে নিয়ে নেন। ওই সময়ে আইনগত কি ধরনের ব্যাপার ট্যাপার ছিল সেগুলো তো আসলে বলা যায় না। সময়টা ছিল 1974 সাল, স্বাধীন বাংলাদেশেই 1974 সালে ঘটনাটি ঘটেছে। অবশ্যই একটা নিয়ম কারণ বিধিবিধান আছে বাচ্চা দত্তক নেওয়ার ক্ষেত্রে, কিন্তু ওই সময় ওই বিষয়টা কতটুকু ফলো করা হয়েছিল আমি ঠিক জানি না, বা আমি জিজ্ঞেসও করতে পারিনি যে সেখানে আইনগত প্রসেস উনি মেনটেন করেছিলেন কিনা। তো হয়তো বা করেনি, তখন তো এত বেশ মানে এত কিছু আসলে দেখা হতো না। ওই সময় মানুষগুলো অনেক সহজ সরল ছিল, এখন আমাদের মতো এতটা জটিল তারা ছিল না। তো উনি বাচ্চাটিকে নিয়ে যান এবং ওনার স্ত্রীর কাছে দেন। আর ওই মহিলার লাশ কয়েকদিন মর্গে রেখে দেওয়ার পর
সেটাকে বেওয়ারিশ হিসাবে দাফন করে দেয়া হয়। কোথায় দাফন করা হয় এই তথ্যটা আমি নিতে পারিনি। তো এরপর ফিরোজ মিয়ার ঘরেই ওই সন্তান বড় হতে থাকে। ফিরোজ মিয়া এবং তার স্ত্রী নিজের সন্তানের মতো করে তাকে বাবা মার আদর দিয়ে বড় করতে থাকেন। ফিরোজ মিয়ার ঘরে যখন ওই কন্যা সন্তান আসেন, আসার পর সবকিছু স্বাভাবিকই চলছিল। সপ্তাহখানেক পরে একটি অতিপ্রাকৃত ঘটনা তারা প্রত্যক্ষ করেন। এক রাতে ফিরোজ মিয়ার স্ত্রী উনি হঠাৎ করে ফিল করেন যে মনে হচ্ছে পাশে ওই বাচ্চা মেয়েটি নেই। উনি চিন্তা করেছিলেন হয়তোবা বাচ্চা মানুষ ঘুমের ঘোরে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে। তো উনি অন্ধকারের মধ্যে হাতড়াতে থাকেন, কিন্তু কিছুই দেখতে পান না। কিন্তু ওনার ঘরের কোণে কিন্তু আবছা আলো ছিল, কারণ হচ্ছে হারিকেনের আলোটা কমানো ছিল ঘরের মধ্যে। ওই আলোতে তিনি দেখতে পান যে একটি ছায়ামূর্তি ওই বাচ্চাটিকে কোলে নিয়ে ঘরের এপাশ থেকে ওপাশ, আবার ওপাশ থেকে এপাশ আসছে, মানে পায়চারি করছে আর কি। উনি এই ছায়ামূর্তিটি দেখে খুবই ভয় পান। উনি প্রচন্ড জোরে এক চিৎকার দেন, ও বাবা গো চোর, এইগুলো এইটা বলে উনি মনে করছেন চোর আসছে। তো তখনই ওই ছায়ামূর্তিটি কি করে, দৌড়ে বিছানার উপর ওই বাচ্চা, মানে বিছানার এক কিনারে বাচ্চাটিকে রেখেই মনে হলো যে দরজা ভেতর দিয়ে চলে গেল। মানে দরজা কিন্তু বন্ধ ছিল, কিন্তু মনে হলো যে দরজা দিয়ে সে চলে গেল। উনি দ্রুত উঠে হারিকেনের আলো বাড়ান, দেখেন যে একদম সব স্বাভাবিক, ওই বাচ্চাটিও ঘুমাচ্ছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, কোনো মানুষ তো এরকম ভাবে দরজা বন্ধ থাকা অবস্থায় ঘরের ভিতরে আসার কথাও না। যদি চুরি করে কেউ আসেও, যদি শীত কেটে আসেও, তাহলে তো এইভাবে বন্ধ দরজা দিয়ে বের হওয়ার কথা নয়। বিষয়টা ওনার কাছে খুবই ভয়ানক লাগে। ওনার স্বামী ফিরোজ মিয়াও তো উঠে গিয়েছিলেন, তাকেও বিষয়টি বললেন সবিস্তারে। উনিও বিষয়টা নিয়ে খুব ভাবলেন। এরপর উনি কি করলেন, একজন হুজুরের কাছে গেলেন। হুজুরের কাছে যাওয়ার পর হুজুর স্বাভাবিকভাবে বললেন যে এই বাচ্চার উপর জিনের আসর রয়েছে, যত দ্রুত সম্ভব তুমি এই স্থান ত্যাগ করো, আর তুমি যে বাড়িতে থাকো সেই বাড়িটিও অতটা ভালো না। উনি রেলের একটা কোয়ার্টারে থাকতেন আর কি। আসলে হুজুর আসল সমস্যা একদমই ধরতে পারেননি। উনি হয়তো বা ওনার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিছু বিষয় বুঝতে পেরেছিলেন, কিন্তু মূল সমস্যাটা তিনি ধরতে পারেননি। যাই হোক, আমরা মূল সমস্যা বা মূল কারণটা একদম গল্পের শেষে এসে আমরা বুঝতে পারবো। ওদিকে কি হয়, ফিরোজ মিয়ার স্ত্রী উনি চিন্তা করেন যে এই মেয়েটা তো আসলে আমাদের না, মেয়েটি বড় হচ্ছে, ও একটু বড় হওয়ার পর আশেপাশের মানুষজন যদি ওকে বলে যে এই মা বাবা তোমার আসল মা বাবা না, তখন আমাদের মনে খুব কষ্ট লাগবে আর ও মনে কষ্ট পাবে। এই জন্য চলো আমরা এখান থেকে চলে যাই। ফিরোজ মিয়া তখন কি করেন, দিনাজপুরের পার্বতীপুর পোস্টিং নিয়ে চলে যান ওখান থেকে। তো ওই সময় তো ওই রুটে তো রেল লাইন, ওই বা ওই সাইডগুলো দিয়ে তো রেল লাইন অনেকটা হয়েছে। আর ওই সময় ওইদিকে রেল লাইন ছিল কিনা তাও আমি ঠিক বলতে পারবো না, ওই সময় সেখানে রেল লাইন স্থাপিত হয়েছে কিনা। তো যাই হোক, বিষয় যেটা হলো সেটা হলো বাচ্চা বড় হচ্ছে। সেখানে গিয়ে বাচ্চা বড় হচ্ছে, বাচ্চাকে একটা সময় স্কুলে ভর্তি করানো হয়। ওই বাচ্চা কি হতো, খুব প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলতো না, মানে একদম চুপচাপ থাকতো আর কি। থাকে না এরকম অনেকে, প্রয়োজন ছাড়া কথা বলে না, বাচ্চাদের মধ্যেও এরকম আছে। বাচ্চাদের মধ্যে যে স্বাভাবিক চঞ্চলতা লক্ষ্য করা যায় সেটা ওই বাচ্চার মধ্যে ছিল না। ওই বাচ্চার সাথে যদি কেউ দুষ্টুমি করতো ইচ্ছাকৃতভাবে, অনেকে থাকে না যে স্কুলে বাচ্চাদের সাথে আমরা অনেক সময় মারামারি দেখতে পারি, যে বাচ্চাদের মধ্যে আবার অনেকে থাকে যে এসে একজন একজনকে খোঁচা দিচ্ছে, মারছে, এরকম কিন্তু হয়। কিন্তু ওই বাচ্চার সাথে যদি কেউ এই ধরনের দুষ্টুমি করতো ইচ্ছাকৃতভাবে, ওকে কষ্ট দিত, দেখা যেত ওই বাচ্চা, মানে যেই বাচ্চাটি ওকে কষ্ট দিল সে বাড়িতে ফিরে গিয়ে অসুস্থ হয়ে গেছে, খুব জ্বর,
সর্দি কাশি বা এর ধরনের শারীরিক অসুস্থতা, মানে এরকম ভয়ানক কিছু না আর কি। এভাবে যখন চলতে থাকে, শুরুর দিকে আসলে কেউ তেমন কিছু বুঝতে পারেনি। যখন বাচ্চা ক্লাস 1 থেকে 2-তে উঠেছে, 2 থেকে 3-তে উঠেছে, এইভাবে যখন আস্তে আস্তে ক্লাসে মানে উপর ক্লাসে উঠছে, তখন কিন্তু মানুষ বুঝতে পারে যে এটি স্বাভাবিক বাচ্চা না। কারণ ওই বাচ্চার সাথে কেউ দুষ্টুমি করলেই, ইচ্ছাকৃতভাবে কেউ দুষ্টুমি করলেই সেই বাচ্চা অসুস্থ হয়ে যায়। তখন অনেকেই ওই বাচ্চাকে অপায়া বলতে থাকে, মানে গ্রামীণ ভাষায় আর কি। কিন্তু ওই বাচ্চা কিন্তু কিছুই বুঝতে পারে না যে কেন এরকমটা হয়, কারণ কোনো কিছুই কিন্তু তার ইচ্ছায় হয় না। আর এই যে বাচ্চাটা বড় হচ্ছে, এর মধ্যে কিন্তু প্রতিনিয়ত কিছু ঘটনা ঘটে চলছিল। সেটি হলো যে ঘরের মধ্যে একটি ছায়ামূর্তি ঘুরতে দেখা যেত। কখনো কখনো ওই বাচ্চাকে কোলে নিত, একদম ছোট বয়সে যখন ওই দিনাজপুর পার্বতীপুরে চলে এসেছিলেন। উনি কিন্তু মানে দিনাজপুরে আসার পরেও মানে বিভিন্ন হুজুর এগুলো দেখিয়েছেন, বিভিন্ন দোয়া তাবিজ নিয়েছেন, ঝাড়ফুঁক করিয়েছেন, কিন্তু কিছুতেই কিছু হয়নি। এই কারণে দেখা যাচ্ছে যে ওই ফিরোজ মিয়া এবং তার স্ত্রী এই ছোটখাটো প্যারানরমাল বিষয়গুলোকে একদম স্বাভাবিকভাবে নিয়েছেন এবং তাতে ওনারা অভ্যস্ত হয়ে গিয়েছিলেন এবং ধরেই নিয়েছিলেন যে এটা নিয়েই থাকতে হবে। ওই বাচ্চার উপর থেকে এই জিনের প্রভাব যাবে না। এটা অনেক হুজুরও বলে দিয়েছিলেন যে এর উপর থেকে প্রভাব সরানো সম্ভব নয় বা প্রভাব কাটানো সম্ভব নয়। যাই হোক, এভাবে বাচ্চা বড় হতে থাকে। বিভিন্ন মানুষ ওকে দেখে আবার ভয় পেত যে ওকে কিছু বললেই ক্ষতি হয়ে যায়। একটা সময় সে বিয়ের বয়সে পা রাখে। বেশ দূরের একটি গ্রামের ছেলের সাথে বিয়ের কথাও পাকাপাকি হয়ে যায়। বিয়ের দিনও ধার্য হয়ে যায়। বিয়ের দিন যখন কনেকে সাজানো হয়, ওই দিনই মূলত ফিরোজ মিয়ার কাছে মূল ঘটনা উন্মোচিত হয় যে এত বছর ধরে যে বিষয়টি নিয়ে ওনারা রয়েছেন সেটি আসলে কি, সেটি তারা জানতে পারেন। মেয়েকে যখন ঘরের মধ্যে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছিল, ওই সময়ে ঘরের মধ্যে কেউ ছিল না। তো ফিরোজ মিয়া কোনো একটা কারণে তার মেয়ের সাথে দেখা করার জন্য ঘরে ঢোকেন। তো ঘরে ঢুকে তিনি দেখতে পান একজন মহিলার সাথে ওই মেয়ে কথা বলছে। তো মহিলাকে দেখে উনি অবাক হন। এই মহিলাকে তো এই এলাকাতে আগে কখনো তিনি দেখেননি, আর ওনাকে তো দাওয়াতও দেওয়া হয়নি, কারণ ফিরোজ মিয়ার আর্থিক অবস্থা তো ভালো ছিল না, খুব বেশি মানুষকে কিন্তু উনি দাওয়াত দিতে পারেননি। তো এটা যখন দেখেন যে একজন মহিলার সাথে সে হেসে হেসে কথা বলছে ওই মেয়েটি, আর মহিলাটি যখন ওই ফিরোজ মিয়াকে দেখে, মানে মুহূর্তের মধ্যে মনে হলো সে বাতাসে মিলিয়ে গেল। ফিরোজ মিয়াটি দেখে খুব ভয় পায়। সে কাছে গিয়ে তার মেয়েকে বলে যে মা, এটা কে ছিল, তুমি কার সাথে কথা বলছিলে? তো ওই মেয়েটি একটু চুপ থেকে হেসে দিয়ে ফিরোজ মিয়াকে বলে, ইনি আমার আম্মা। তখনই ফিরোজ মিয়া বুঝতে পারে যে এই মহিলাকে তিনি কোথায় দেখেছিলেন। কারণ প্রথমবার দেখার পরে কিন্তু ফিরোজ মিয়ার মনে একবার চিন্তা হয়েছিল ইনাকে কোথাও হয়তো বা দেখেছি আমি, কিন্তু কিছুতেই মনে করতে পারছিলেন না। কিন্তু যখনই বলে ইনি আমার আম্মা, তখনই ফিরোজ মিয়া বুঝতে পারেন ইনি হচ্ছেন সেই মহিলা, যেই মহিলা রেলে কেটে গিয়েছিলেন, যার লাশ নিয়ে ফিরোজ মিয়া অনেক দৌড়াদৌড়ি করেছিলেন। এই কারণেই ওই মহিলার ফেসটা তার কাছে পরিচিত ছিল। কারণ এই লাশটা কি হবে না হবে, কার লাশ, তারপরে এই বাচ্চার কি হবে, এটা নিয়ে উনি খুব দৌড়াদৌড়ি করেছিলেন। এই কারণে তার চেহারাটা উনি ভোলেননি। তবে বহুদিন পর কিছুটা তার স্মৃতি বিস্মৃত হয়ে গেলেও ওই মহিলাটাকে যে চেনা চেনা লাগে সেটি তিনি বুঝতে পেরেছিলেন। আর যখনই তার মেয়ে বলল এটা আমার আম্মা, তখনই বুঝতে পারেন আসলে এতদিন ধরে যে ছায়ামূর্তিটি এই মেয়েকে পাহারা দিয়ে আসছে এটি তার আম্মা। যাই হোক, তিনি খুব অবাক হন। পরবর্তী তার স্ত্রীকে বলেন যে এই ঘটনা, তিনিও খুব অবাক হন। কিন্তু বাহিরের মানুষদের কাছে
এই বিষয়গুলো আর বলা হয় না। ওই মেয়ের বিয়ে হয়ে যায়, বিয়ের পরে সে তার স্বামীর বাড়িতে চলে যায়। ফিরোজ মিয়া এবং তার স্ত্রী ভয় পাচ্ছিলেন যে স্বামীর বাড়িতে যাওয়ার পরেও যদি ওই ধরনের ছায়ামূর্তির কোনো অস্তিত্ব শ্বশুরবাড়ির লোকজন টের পায় বা বোঝে বা দেখে, তাহলে তো বলবে যে এই মেয়েটা জিনে ধরা, সুতরাং এই মেয়েকে রাখা যাবে না। তারা খুব চিন্তিত ছিলেন। কিন্তু মেয়ের সাথে পরবর্তীতে কথা বললে জানা যায় যে ওই বাড়িতে কখনোই ওই ছায়ামূর্তিটি আর আসেনি। ওই মেয়ের পরবর্তীতে বেশ কয়েকজন সন্তানাদি হয়েছিল। তার একজন ছেলে ঢাকাতে সম্ভবত কাজ নিয়েছিলেন আর কি। তো যার কারণে পরিবার সহ ঢাকাতে চলে আসে। এরপরে ওনারা আসলে কোথায় আছেন, ফিরোজ মিয়া জীবিত আছেন কি নাই, এটা আসলে এখনো নিশ্চিতভাবে আমি বলতে পারছি না। তবে তারা ঢাকাতে বা বরিশাল বা কোনো একটা এরকম গুরুত্বপূর্ণ জায়গায় তারা চলে এসেছিলেন তার ছেলের সাথে। তার ছেলে চাকরি পেয়েছিল এবং ওই মহিলার একটা কন্যা সন্তানও হয়েছিল, তারও বিয়ে হয়েছিল। তা আমি যতদূর তথ্য পেয়েছি সেটা হলো যে ওই মহিলা এখন কোথায় আছেন সেটি জানা যায় না, এটাই হলো তথ্য। তা না হলে আমি তাকে খুঁজে বের করার চেষ্টা করতাম। তবে একটি অদ্ভুত বিষয় আমার কাছে মনে হয়েছে, সেটি হলো যে দেখুন, ওই মেয়েটি বিয়ের পরে যখন শ্বশুর বাড়ি গেল তখন কিন্তু শ্বশুরবাড়ির লোকজন কিছুই দেখেনি, একদম স্বাভাবিক। সে যখন বিয়ের বয়সে উপনীত হলো তার আগ পর্যন্ত ফিরোজ মিয়ার পরিবারে ওই ছায়ামূর্তিটি বারবার এসেছে, কিন্তু তারপরে আর আসেনি। কারণ ফিরোজ মিয়া এবং তার স্ত্রী এই মেয়েটাকে তো নিজের মেয়ে মনে করেছে। কিন্তু সে যখন শ্বশুর বাড়িতে গেল, তারা তো আর আসলে তার শ্বশুর শাশুড়ি তো তার এই মেয়েকে নিজের মেয়ে বলে মনে করবে না। এই কারণে হয়তোবা জিনে ধরা রোগী বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে, তাড়িয়ে দিতে পারে। তো এখানেই হচ্ছে এই গল্পের সবচাইতে মজার বিষয় যে একটি জিন তাকে পাহারা দিয়ে এসেছে, কিন্তু শ্বশুরবাড়িতে যাওয়ার পরে যদি সে তার অস্তিত্ব জানান দেয় তাহলে তার ক্ষতি হতে পারে। এই জন্য সে ওই জিনটি কখনোই তার অস্তিত্ব জানান দেয়নি, তার মায়ের বেশে তাকে আগলে রেখেছে। এটি কেন হয় এই চিন্তা যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা একটা বিষয় আমরা জানতে পারবো, সেটা হলো যে অনেক সময় আমাদের সাথে জিন থাকে, আমরা টের পাই না। অনেক ভালো জিনও সারা জীবন থাকে, কিন্তু আমরা টের পাই না। কোনো মানুষ মারা গেলে তখন ওই ভালো জিন কখনো কখনো চেষ্টা করে তার আশেপাশে যারা আছে তাদের উপকার করার জন্য। হতে পারে এমনই একটি ঘটনা ওই মেয়ের সাথে ঘটেছিল। তো আশা করছি প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের রিমেম্বারিং স্টোরিজের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমি সংগ্রহ করেছিলাম আমি যখন একটি নামকরা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতাম। ওটার ফার্মগেটে একটা ব্রাঞ্চ ছিল ঢাকার। তো সেখানে একজন স্টুডেন্ট, তার নাম হচ্ছে শরীফ, তার কাছ থেকে। শরীফের দাদা পাকিস্তান পিরিয়ডে উনি আর্মিতে ছিলেন। ওই সময়ে মূলত ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, যেটা ইপিআর, ওই ইপিআরে উনি ছিলেন। ওই ইপিআর ওরা কি হতো যে মাঝে মাঝে এখান থেকে লোকজন কিন্তু পাকিস্তানে নিয়ে যেতেন বিশেষ কোনো কারণে। তো 1965 সালে যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়, তখন যুদ্ধের একদম শেষ দিকে এসে ওই ইপিআরের এক প্লাটুন সৈন্য তখন পাকিস্তান এবং আফগানিস্তানের যে সীমানা, ডুরান্ড লাইন, যেটা 1893 সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল, এই ডুরান্ড লাইনের একটা জায়গা যেটার এক পাশে খাইবার পাস, যেটা আফগানিস্তানের মধ্যে পড়ে, আর আরেক পাশে পাকিস্তানের অংশ। তো এরকম একটা দুর্গম জায়গার একটা বিশেষ স্থানে এক প্লাটুন সৈন্য এই বাংলাদেশি আর এক প্লাটুন সৈন্য পাকিস্তানি, তাদেরকে সেখানে ডিউটি দেয়া হয়। ওখানে থাকার জন্য আসলে তেমন উপযোগী জায়গা ছিল না। খুব পুরানো দুটো বিল্ডিং ছিল।
একটা বিল্ডিং এর অবস্থা খুবই জরাজীর্ণ ছিল, সেখানে আসলে থাকাটা অনেক টাফ। আর একটা বিল্ডিং এর অবস্থা মোটামুটি ভালো ছিল। তো ওইখানকার যিনি কমান্ডার ছিলেন, একজন পাকিস্তানি মেজর, তো উনি যেটি করেন সেটি হলো যে ওই বাঙালি যারা ছিলেন ওনার একজন সেকেন্ড লেফটেন্যান্টের আন্ডারে সেখানে গিয়েছিলেন। তো এই বাঙালি সৈন্যদেরকে রাখা হয় ওই যে সবচেয়ে জরাজীর্ণ যে ভবনটা সেখানে, আর অপেক্ষাকৃত ভালো যেটা সেখানে রাখা হয় পাকিস্তানি প্লাটুনকে। তো আমরা তো জানি যে বাঙালিদের সাথে কেমন বৈষম্য করা হতো ওই সময়টাতে, তো এটাও তার একটা উদাহরণ। এবং আজকের গল্পে কিন্তু ভৌতিক ঘটনার সাথে সাথে ওই সময়ে পাকিস্তানিরা, বিশেষ করে পাকিস্তানি আর্মিরা, এই পাকিস্তানি আর্মির মধ্যেই যেই বাঙালিরা ছিল তাদের সাথে কেমন বৈষম্য করতো সেইটারও কিছু কিছু বিষয় প্রতিফলিত আমরা হতে দেখব। তো যাই হোক, ওই সময়ে ডিউটি নির্ধারণ করা হয় সপ্তাহে, মানে 7 দিন, মাসে 30 দিন ডিউটি কিন্তু 24 আওয়ার্স চলবে। এবং ওই দুর্গম এলাকাগুলোতে পায়ে হেঁটে ডিউটি দিতে হয়, মানে টহল দিতে হয়। দেখা গেল সপ্তাহে 7 দিনের 5 দিনই রাতের বেলা ডিউটি পড়ে হচ্ছে বাঙালি সৈন্যদের, আর 2 দিন ডিউটি পড়ে পাকিস্তানি সৈন্যদের। তাহলে বুঝতেই পারছেন যে এখানেও কিন্তু একটা বৈষম্য, যে সিংহভাগ সময় রাতের বেলা, বিশেষ করে রাতের বেলা খুব রিস্কি। রাতের বেলা অনেক সময় বিভিন্ন ধরনের সশস্ত্র সংগঠনগুলো এসে আক্রমণ করতে পারে সৈন্যদের উপরে। তো এই কারণে রাতের বেলা কিন্তু খুব রিস্কি। দিনের বেলা অপেক্ষাকৃত ডিউটি দেওয়া সহজ। এই দিনের বেলা ডিউটিটা মূলত বেশিরভাগ নিত পাকিস্তানি সৈন্যরা। আসলে সেখানকার যারা অফিসার থাকতো উচ্চপদস্থ, তারাই এভাবে ডিউটিটা বন্টন করে দিত আর কি। আর বাঙালিরা ডিউটি দিত রাতের বেলা। সপ্তাহে মাত্র 2 দিন তারা খুব ভালো করে ঘুমাতে পারত, মানে 2 দিন বলতে 2 রাত আর কি। তারা রাতের বেলা ভালো করে ঘুমাতে পারত, আর 5 রাত তারা ভালো করে ঘুমাতেই পারত না। কয়েকদিন যাওয়ার পর মূলত এই বাঙালিদের যে ক্যাম্প, সেখানে একটি সমস্যা দেখা দিল। এদের মধ্যে একজন, তিনি মানে ঘুমিয়ে আছেন, আশেপাশে তার সঙ্গী সাথীরা অনেকে ঘুমিয়ে আছে। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় খচখচ খচখচ শব্দে। তিনি ফিল করেন যে কিছু একটা হামাগুড়ি দিয়ে আসছে, আর এই শব্দটা ওই হামাগুড়ির শব্দ। তারা যেহেতু ডিফেন্সে চাকরি করতেন, এই জন্য কিছু কিছু শব্দ কিন্তু শুনলে বুঝতে পারতেন এই শব্দটা কি কারণে হতে পারে। তিনি চিন্তা করলেন কি ব্যাপার, এত রাতে কোথা থেকে এই শব্দ আসে। বাইরে চাঁদের আলো ছিল, আর ঘরের মধ্যে কিন্তু কোনো আলো ছিল না। উনি একটু দেখার চেষ্টা করেন, তো উনি দেখতে পান যে ফ্লোরের উপরে কেউ একজন হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে, এবং ওই খচখচ শব্দ ওটা এগিয়ে আসার শব্দই। তো উনি বুঝতে পারছিলেন না যে এত রাত্রে কে আসছে। উনি হয়তো বা শত্রু মনে করেছিলেন, কিন্তু এত রাত্রে তো এখানে আসার কথা না, আর আসলেও তো এভাবে আসার কথা না। তো ওনার কাছে কিন্তু আলো ছিল বলতে কি, ওনাদের ছোট ছোট এক ধরনের টর্চ লাইট দেওয়া হয়েছিল ব্যাটারির। উনি কি করেন, সাথে সাথে ওই টর্চ লাইটটি ওই ছায়ামূর্তিটির দিকে মারেন, কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে কিছুই নেই, এবং ওই খচখচ শব্দ বন্ধ হয়ে যায়। তো উনি চিন্তা করেন হয়তোবা তিনি ঘুমের ঘরে ভুল দেখেছেন, এবং ঘুম থেকে উঠেও উনি চোখে ভুল দেখেছেন। তো এই বিষয়টি নিয়ে উনি আর সেকেন্ড টাইম চিন্তা না করে উনি আবারও শুয়ে পড়েন এবং ঘুমিয়ে যান। যথারীতি আর কোনো সমস্যা হয় না। এর কয়েকদিন পরে ঘটে আরো একটি ঘটনা। ওই বাঙালি ক্যাম্পের মধ্যে আরেকজন বাঙালি, সে হঠাৎ করে রাতের বেলা দেখে ওই যেই জরাজীর্ণ ভবনের মধ্যে তারা শুয়েছিল, ওই ভবনের দেয়াল জুড়ে বড় বড় আকৃতির টিকটিকির মতো, ঠিক টিকটিকিও না, অন্ধকারে আসলে ওরকম তার মনে হয়েছিল টিকটিকি হতে পারে, বানরের মতো হতে পারে, এরকম কিছু জন্তু, এগুলো কি করছে, ওই দেয়াল বেয়ে সারা ঘর ছেয়ে ফেলেছে।
এবং এক জায়গা থেকে আরেক জায়গায় লাফালাফি করছে। তো উনি মনে করেছিলেন উনি স্বপ্ন দেখছেন, এই চিন্তা করে আবার মানে চোখ বন্ধ করেন। একবার চোখ খুলেছেন উনি, এগুলো দেখে মনে উনি স্বপ্নের মধ্যে আছেন এটা চিন্তা করেছেন। কিন্তু ওনার কানে স্পষ্ট কিছু শব্দ ভেসে আসে, মনে হচ্ছে এরা একে অন্যের সাথে কথা বলছে কোনো একটা অদ্ভুত ভাষায়। তো মনে হলো যে না, তো এটা তো সব স্বপ্ন বলে মনে হচ্ছে না, এটা তো বাস্তব। উনি আবারও চোখ খোলেন। চোখ খুলে উনি দেখেন যে উনি যেটা দেখছেন ওটা আসলে উনি ঘুমিয়ে দেখছেন না, উনি বাস্তবেই দেখছেন। তো এটা যখন উনি দেখেন উনি কিন্তু আর সহ্য করতে পারেননি, উনি প্রচন্ড জোরে চিৎকার দিয়ে ওঠেন। ওনার চিৎকারে আশেপাশের সকলের ঘুম ভেঙে যায়, বলে কি হয়েছে কি হয়েছে। তখন উনি বলেন যে আমি এটা দেখেছি। যদিও আশেপাশে অনেকে সবাই একটু ধমকি দেয় যে সারাদিন পাহাড়ি দুর্গম এলাকায় ডিউটি করে একটু ঘুমিয়েছি আর তুমি এরকম রাতের বেলা ভুলভাল এভাবে ডাকাডাকি করলা, ঘুমটাই নষ্ট করে দিলা। ওই সময়ে ওই যে একজন ব্যক্তি যিনি এর আগে একবার একটা কিছু দেখে ভয় পেয়েছিলেন, কিন্তু আসলে ভয় না, উনি কিছু দেখেননি আর কি। তো উনি তখন ওর কাছে বলেন যে তুমি যেটা দেখেছো আমার মনে হয় ঠিকই দেখেছো, এই জায়গাটাতে কোনো সমস্যা আছে। তাহলে আমাদেরকে আগে বলেন নাই কেন? আসলে আগে বলা সম্ভব না, কারণ এখানে আর্মির বা ডিফেন্সের একটা ব্যাপার রয়েছে, সেখানে এই ধরনের প্যারানরমাল বিষয়ের কোনো কথা বললে উল্টো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে তার বিরুদ্ধে, এটারও একটা ভয় ছিল। আর যেহেতু সেখানকার কমান্ডারের দায়িত্ব পালন করছে একজন পাকিস্তানি মেজর, যার কারণে এই বিষয়গুলো তার কানে গেলে বাহিনীর মধ্যে মিথ্যা কথা ছড়ানো এবং সদস্যদের মনোবল ভেঙে দেওয়ার জন্য, এই ধরনের অসত্য কথা প্রচারের জন্য তাকে বড় ধরনের সাজা পেতে হতে পারে। কারণ এটার তো আসলে কোনো প্রমাণ দেওয়া সম্ভব না, বলবে যে আজগুবি গল্প। এই কারণে তিনি এই বিষয়টা চেপে গিয়েছিলেন বলে তাকে বলেন। এদিকে কি হয় যে ওই যে যখন চিৎকার চেঁচামেচি করেছিল, ওই যে পাশেই যে আর একটা ক্যাম্প রয়েছে, একদম তো পাশাপাশি অপেক্ষাকৃত একটু ভালো বিল্ডিং এ যারা থাকতো, এদের মধ্যে থেকে কয়েকজন আবার চলে আসে। কি হয়েছে তখন ওরা চিন্তা করে বলবো কি বলবো না, তখন বলে যে না বলেই দিই। অবশেষে তাদেরকে বলে, এটা বলার পরে দেখে যে ওদের মুখ ফ্যাকাশে হয়ে যায়, ওদের মধ্যে একজন কিছু না বলে চলে যায়। পরবর্তী দিন মানে সকালবেলা ওরা এসে বলে, মানে পাকিস্তানি যারা ছিল আর কি, এরা এসে বলে যে আমাদের মনে হয় এই জায়গাটাতে কোনো সমস্যা আছে, তা না হলে আমাদের বিল্ডিংয়েও আমরা কেন ভয় পাচ্ছি, রাতের বেলা ভয় পেত, কারো হাঁটা চলার শব্দ, দেয়াল জুড়ে মাকড়সার মতো কোনো মানুষ ঘুরে বেড়াচ্ছে এমন জিনিস দেখতো, বড় বড় টিকটিকি আকৃতির জিনিস দেখতো যে দেয়াল ভরে ঘুরে বেড়াচ্ছে, তাদের গায়ের উপর উঠে যাচ্ছে। কিন্তু আসলে সেখানে কিন্তু এ ধরনের কোনো সমস্যা ছিল না বাস্তবে। বিষয়টা যখন ক্যাম্প কমান্ডার জানেন, তখন ডিসিশন নেওয়া হয় যে আগেও তো ডিউটি ছিল, এখন ডিউটি আরো বাড়ানো হবে। ক্যাম্পে ডিউটি দেওয়ার জন্য তো প্রতি রাতেই লোক থাকে, বলে ডিউটি আরো বাড়ানো হবে। উনি ডিউটি বাড়িয়ে দেন, তবে যেই লোকগুলোকে দিয়ে ডিউটি মূলত বাড়ান সেটা বাঙালিদেরকে দিয়েই। আর্মিরা, বিশেষ করে পাকিস্তানি আর্মিরা ডিউটিতে রাতের বেলা কম থাকতো, দেখা গেল 2 জন ডিউটিতে আছে পাকিস্তানি আর 8 জন হলো বাঙালি, এমন একটা অবস্থা। মানে রেশিওটা আসলে বাঙালিদের ক্ষেত্রে খুবই বেশি আর কি। এখন পাহারাও বসানো হয়, এর মধ্যে অপেক্ষাকৃত যেই জায়গাটা একটু রিস্কি, ওই জায়গাটাতে একজন বাঙালিকে অস্ত্র দিয়ে বসিয়ে দেওয়া হয় যে তুমি এইখানে রাত্রিবেলা পাহারা দিবা। বসে দিচ্ছে পাহারা। রাত আনুমানিক 2টো কি 2:30 বাজে। হঠাৎ করে ওই যে যিনি ডিউটিতে ছিলেন তার কাছে মনে হলো যে ওই দিক দিয়ে লাল লাল বড় বড় চোখ যেগুলো জ্বলছে, এরকম কোনো একটা কিছু এগিয়ে আসছে। কারণ পাহাড়ি এলাকায় কিন্তু পাহাড়ি নেকড়ের ভয় আছে, তারপর পাহাড়ি কুকুরের ভয় আছে, অনেক সময় অ্যাটাক করে অনেক ক্ষতি সাধন করে, প্রাণহানিও হয়। এখন উনি যেহেতু দেখেছেন এই জিনিসটা, উনি মনে করেছেন হয়তোবা এরকম পাহাড়ি নেকড়ে টেকড়ে জাতীয় কিছু।
উনি 7-5 না ভেবে ফায়ার করেন। যখনই ফায়ার করেছেন তখন উনি দেখেন যে ওই যে লাল লাল চোখ দুটি এগিয়ে আসছিল সেটা ওখানে থেমে যায়, কিন্তু আগে তো এক জোড়া চোখ জলজল করছিল, এখন মনে হচ্ছে আরো 4-5 জোড়া চোখ জলজল করছে। উনি চিন্তা করলেন নেকড়ে তো আসলে একা থাকে না, এরা দলবদ্ধভাবে থাকে, নিশ্চয়ই এগুলো ওই দলবদ্ধ হয়ে থাকা অন্য নেকড়েগুলো। তিনি আবার ফায়ার করেন। এবার দেখা গেল ওই 7-8টা চোখের মতো দেখা যাচ্ছিল, এইবার তা দ্বিগুণ হয়ে গেছে। এইভাবে তিনি যখন বারবার ফায়ার করছিলেন তখন কিন্তু ভিতর থেকে লোক চলে আসে হাতে অস্ত্র নিয়ে, মনে হয় হামলা হয়েছে এরকম কিছু। কারণ হলো মাঝে মাঝে রাতের বেলা 1-2টা ফায়ার ফাঁকা করতে হয় যাতে হিংস্র জন্তু জানোয়ার বা আশেপাশে ডাকাত বা ওরকম কোনো যদি কেউ থেকে থাকে তারা সতর্ক হয়ে যায় আর কি। তো এতবার গুলি করার কারণে যেটা হয় সেটা হলো লোকজন কেউ বের হয়ে আসে ওইখান থেকে, 2টা যে ক্যাম্প ছিল সেখান থেকে বের হয়েছে, কি হয়েছে কিন্তু দেখে যে সেখানে কিছুই নেই। এরপরে উনি বলেন যে উনি এই জিনিস দেখেছেন। তখন ক্যাম্প থেকে নির্দেশনা দেওয়া হয় যে পরবর্তী দিন সকালবেলা তোমরা গ্রামে গিয়ে এই জায়গা সম্পর্কে মানুষদেরকে জিজ্ঞাসা করবা। তো ওনারা পরদিন সকালবেলা ওই জায়গা সম্পর্কে মানুষদের কাছে জিজ্ঞাসা করে যে এই জায়গাটা আসলে কি ছিল, এই বিল্ডিংগুলো ছিল এটা কাদের, কেনই বা চলে গেল। তারা স্থানীয়ভাবে যে তথ্য পান সেটা খুবই ভয়ানক একটি তথ্য। তারা বলেন যে এখানে বেশ কয়েক বাড়ি ছিল, মানে ছোট্ট একটা গ্রামের মতো ছিল। এক রাতে কোন এক রহস্যময় কারণে অনেকেরই মৃত্যু ঘটে, কেউ কেউ ওনাকে হারিয়েও যায়। তারপর যে 2-1জন ছিল তারাও ভয়ে এই ঘর বাড়ি ছেড়ে চলে যায়। তারপর আস্তে আস্তে এটি পরিত্যক্ত হয়ে যায় এবং যত্নের অভাবে এটি এখন ধ্বংসের উপক্রম হয়ে গেছে। তো আসলে কেন ওই ধরনের ঘটনা ঘটেছিল, হঠাৎ করে এত লোক কেন মারা গিয়েছিল, এই জিনিসগুলো অমীমাংসিত ছিল। আর আপনারা যেই ঘরগুলোতে আছেন এগুলো মূলত ওদেরই ঘর, এই কারণে হয়তোবা ভয় পেয়েছেন। তো এই তথ্যগুলো যখন সকলের কানে যায় কেউ তো আর ওখানে থাকতে চায় না, না পাকিস্তানি না বাঙালি। অবশেষে পাকিস্তানি মেজর উনি দ্রুত ওই জায়গা সম্পর্কে একটা ক্লোজিং টানেন যে না এই জায়গাটা সেফ আছে, এখানে আপাতত না থেকে অন্য জায়গায় ক্যাম্প সরিয়ে নিয়ে গেলেও কোনো সমস্যা নেই। তখন এটা সরকার অ্যাকসেপ্ট করে এবং ওইখান থেকে ক্যাম্পটা সরিয়ে ফেলা হয়। আসলে ওখানে কি ঘটেছিল, কি রহস্য হয়েছিল, কেনই বা এতগুলো লোক হারিয়ে গিয়েছিল, এটি কিন্তু গ্রামবাসী জানে না এবং তাদের পক্ষে জানা সম্ভব হয়নি। কারণ যারা জীবিত ছিলেন তারা দ্রুত ওই গ্রাম ছেড়ে চলে গিয়েছেন, আর কখনোই এমুখী হননি। আর তখন তো এরকম মোবাইল ফোন ছিল না যে ফোনে ফোনে কথা বলে সবকিছু জেনে নেবে। এই কারণে ওই সময়ের বাস্তবতায় এতগুলো তথ্য জানা সম্ভব হয়নি। তবে এমন হতে পারে যে ভয়ানক কোনো জিনের খপ্পরে বা কোনো দলবদ্ধ কোনো জিনের খপ্পরে পড়েছিল, এমনও হতে পারে। আসলে নিশ্চিতভাবে বলা যায় না যে এটা কেন হয়েছে, কারণ আর্মিরা কিন্তু এগুলো বিশ্বাস করে না। নর্মালি বিশ্বাস করলেও সেটা তাদের মনে মনে, কিন্তু তাদের সাংগঠনিকভাবে বা একটা ইনস্টিটিউশন হিসাবে এই সমস্ত প্যারানরমাল বিষয় তাদের কিন্তু বিশ্বাস করার কথা নয়। তো যাই হোক, এই কারণে মূলত এই বিষয়টি নিয়ে সরকারিভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এটা এইভাবেই রয়ে গেছে। আর যেহেতু ওইখানে উপস্থিত একজন ব্যক্তি আমার স্টুডেন্টের দাদা, উনি পরবর্তীতে মুক্তিযুদ্ধ শুরু হলে বাংলাদেশের সপক্ষে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন এবং দীর্ঘদিন উনি জীবিত ছিলেন। উনি মারা গিয়েছেন, আমার কাছে যখন গল্প বলে তখন উনি মারা গিয়েছেন। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এই ঘটনার মধ্যে ভয়ানক ঘটনা যেমন জানতে পারলাম, সেই সাথে একই সংগঠনের আন্ডারে চাকরি করে শুধু বাঙালি বলে কৌশলগতভাবে কিভাবে নির্যাতন করা হয়েছিল সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, আশা করছি আমাদের ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে।